প্রাক্তন অফিসার এবং ইন্টারন্যাশনাল জিওপলিটিক্স বিশেষজ্ঞ বরুণ কুমার বারিকদার। বরুণবাবু, আপনাকে হাওড়ার হালচালে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় ইরান এবং আমেরিকা পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে, এবং তারপরে আমাদের আলোচনার বিষয় থাকবে ভারত ও পাকিস্তান আবার কি কোনো রকমভাবে যুদ্ধ আসতে চলেছে। প্রথমে ইরান এবং আমেরিকার বিষয়টির ওপর যদি একটু আলোকপাত করেন। ইরান এবং আমেরিকার এই ব্যাপারটা এরকম জায়গায় গেছে যে যে কোনো সময় কিছুও হতে পারে। এবারে ইরানের অবস্থা আর্থিক দিক দিয়ে খুবই দুর্বল করে দিয়েছে। ইরান সবল ছিল যখন চায়না প্রচুর পরিমাণে ব্যবসা করছিল, ভারতও করছিল, অন্যান্য দেশগুলোও করছিল। ওখান থেকে প্রায় তেল তোলা বন্ধ করিয়ে দিয়েছে, তবুও এখনো চলছে। এবং ওদের পোর্টগুলোতে বাইরের দেশগুলো খুব বেশি জিনিস নিয়ে আসতে পারছে না, যেতেও পারছে না, কারণ যে ব্যবসা করবে তার উপরেই ট্যারিফ লাগাবে। একটা ভালো ট্যারিফের গল্প কিন্তু হয়েছে, ঠিক আছে? ট্যারিফ ট্যারিফ ট্যারিফ। এবং ইরান কিন্তু আবার ইরাক না। আমরা এখনো মনে আছে যখন ইরাককে অ্যাটাক করেছিল তখন 28টা কান্ট্রি একসাথে অ্যাটাক করেছিল, এদের ন্যাটো। এবং সবাই বলতো ইরাক ছেড়ে কথা বলবে না, ইরাক এই করবে, ইরাক সেই করবে, নানান রকম। শেষ পর্যন্ত দেখা গেল যে সাদ্দাম হোসেনকে ওরা ধরে নিয়ে চলে গেল, ঠিক আছে? তো ঠিক সেরকমই কি কারণে এরা করছে না, শক্তিশালী তো অবশ্যই আমেরিকা, কিন্তু কারণটা হচ্ছে গিয়ে এ যে প্রোপাগান্ডাটা করছে বা এ যেটা বলছে আর কি ইরান, যে তুমি আমাকে, আমরা কিছুদিন আগে দেখেছিলাম B2 বোম্বার বা অন্যান্য মিসাইল দিয়ে ইসরায়েল যেভাবে অ্যাটাক করলো, ওদিক থেকে আমেরিকাও অ্যাটাক করলো। অ্যাটাক তো করেছে, ক্ষতিও হয়েছে, এবং ইরানও ঠিক ইসরায়েলেরও কিছু ক্ষতি করেছে। এখন ও বলছে তুমি আমাকে যদি এখন অ্যাটাক করো, আমি কিন্তু এখন এর থেকেও বড় মিসাইল মারবো। অটোমেটিক্যালি ও যে মার খেয়েছে, মার খাওয়ার পরে ওর মধ্যে একটা এক্সপিরিয়েন্স এসে গেছে। তো যুদ্ধ করলে তার এক্সপিরিয়েন্স, মার খাওয়ার পরে ওর মধ্যে যে এক্সপিরিয়েন্সটা এসছে, এবারে সামনে মিসাইল যেগুলো মারবে বা ফেলবে সেগুলো সামনের ওভারহেডে আরো বেশি থাকবে ম্যাটেরিয়াল, এবং দূরত্ব বেশি থাকবে। সেটা নিয়ে আমেরিকার চিন্তা আছে। দ্বিতীয় সবচেয়ে বড় চিন্তা আমার এটা মনে হচ্ছে আর কি, ইরান যেটা বলে দিয়েছে, যেরকম একটা সাধারণ কথা, মনে করুন আপনার পাড়াতে দুটো মানুষের মধ্যে লড়াই লেগেছে, তখন যে লোকটা খুব বাজে, সেই লোকটা বলছে আমার সাথে যদি ঝামেলা করেন তাহলে আমি কিন্তু পুরো পাড়ায় আগুন লাগিয়ে দেবো, দেখে নেবেন, আমি প্রত্যেকটা বাগানকে ভেঙে দেবো। তখন কি করবে, যে শক্তিশালী সেই লোকটার কাছে পাড়ার লোকেরা সবাই যাবে, গিয়ে বলবে দাদা বেকার ওর সাথে ঝামেলা করবেন না, আমাদেরও সবার ক্ষতি হবে, এটা মিটিয়ে নিন, আমরাও একসাথে বসবো, তাহলে সবার ক্ষতি হবে। ও ঠিক সেটাই বলতে চাইছে, যেহেতু মিডল ইস্টে ম্যাক্সিমাম জায়গাতে আমাদের ইউএস ফোর্স আছে, আমেরিকান ফোর্স আছে, এবং প্রত্যেকটা জায়গায় প্রচন্ড ডেভেলপ করা ওই জায়গাগুলো, বিশেষ করে কাতার, বাহরিন, ওমান, সৌদি আরব, UAE, এই জায়গাগুলো। এবং ও বলছে আমি যদি যাই তাহলে আমি আমার চারপাশকে খেয়ে ফেলবো। আচ্ছা, মানে ইরান বলছে একদম এটাকেই যত ঘাঁটি আছে সব করবে, এটাকেই আমেরিকা মোটামুটি একটা ভয় পেয়েছে যে হ্যাঁ সত্যি পাশাপাশি হলে তো এই জিনিসটা করবে। তো এই জন্য আমার মনে হচ্ছে যে ইরানের সাথে আমেরিকার জায়গাটা লাগছে না, এবং সেই জায়গায় বসাও হলো এদের। এবং দেখুন এরা বসলো কিন্তু ওমানে গিয়ে। ওমানে কেন বসছে বলুন তো? ওমান আমেরিকাকে বন্ধুও মনে করে না, আবার শত্রুও মনে করে না। ওমানের ঠিক একই রকমের অ্যাটিটিউড ইরানের সাথে, বন্ধুও মনে করে না, শত্রুও মনে করে না। যার জন্য ইরান আবার অন্যান্য জায়গায় বসতে চাইছিল না। ইরান বসতে চাইলো এইখানে, কেন যে এ বিশ্বস্ত। একটা তুরস্কে একটা বসার কথা হয়েছিল, তবে সেটা বাতিল হয়েছিল, বসবে না।
তুরস্কতে বসবে না, ও সৌদি আরবে বসবে না, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, এই জায়গাগুলো কেউ বিশ্বাস করে না, হ্যাঁ কেন কি এখানে আবার শিয়া সুন্নির ব্যাপারটাও আছে, হ্যাঁ 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 ঠিক আছে। তারপরে কে খালিফা হবে, কে হ্যাঁ 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 আসল মুসলমানদের হ্যাঁ হ্যাঁ মানে ভগবান হ্যাঁ মুসলমানদের বড়, এই ব্যাপারগুলো তো এদের মধ্যে আছে। হ্যাঁ তো এই জায়গাটাতে ইরানের অসুবিধা হয়ে গেছে, বা এখন ওমানে কথাটা যেটা বললো সেই কথাও হ্যাঁ কিন্তু ভেস্তে গেছে, হ্যাঁ এখানে কাজ হলো না। হ্যাঁ এই হলো এখানকার এখন ইরান আর আমেরিকার অবস্থা। হ্যাঁ এবারে তাহলে আপনি বলছেন পাকিস্তানের সাথে আবার যুদ্ধ হ্যাঁ হবে কিনা? হ্যাঁ কারণ ওরা মাঝে মাঝে ড্রোনগুলো ছাড়ছে এবং আমাদের ভারত সে ড্রোনগুলো প্রতিহত করছে। তাই এভাবে তো একটু মানে বাড়াবাড়ির দিকে এগুচ্ছে পাকিস্তান। আর ভারত এখন অনেক কিছু সহযোগ করে যাচ্ছে এরম পরিস্থিতির জন্য। তা পরবর্তীকালে কি হতে পারে? ভারত সহ্য করে যাচ্ছে, এই জন্য ভারতের সবসময় এটাই ভারতের হ্যাঁ মানে মাথার ব্যাপারটা হ্যাঁ এরকমই, হ্যাঁ বা ভারতের অ্যাটিটিউড, হ্যাঁ বা ভারত সবসময় এটা মেনেই চলে যে আমি সবসময় শান্তি চাই। হ্যাঁ হ্যাঁ আর যুদ্ধটা কে চায়? হ্যাঁ যুদ্ধ সাধারণ মানুষ টিভিতে হয়তো যুদ্ধ দেখতে ভালো হ্যাঁ লাগে, হ্যাঁ কিন্তু যারা যুদ্ধ করে তারা জানে, তারা জানে এবং যুদ্ধ পরিণতি শুরু খুব হলে ভয়ঙ্কর। যুদ্ধ হ্যাঁ থামানো যায় না। চায় না। এবং এখানে আমাদের প্রধানমন্ত্রীকে এটা ভাবতে হবে যে কি বুদ্ধিমত্তার কাজ করেছিল, হ্যাঁ যে 4 দিনে যুদ্ধ থামিয়ে দিল। থামিয়ে দিয়েছিল। হ্যাঁ এই যুদ্ধ যদি না থামতো, হ্যাঁ তাহলে আজকে ইউক্রেন যেরকম গাজায় পরিণত হ্যাঁ হয়েছে হ্যাঁ হ্যাঁ সেরকম পরিণত হতো, হ্যাঁ যতই হোক ক্ষতি তো হতোই, আমাদেরও ক্ষতি হতো। হ্যাঁ আমাদেরও ক্ষতি হতো, হ্যাঁ হ্যাঁ বললে তো হবে না। হ্যাঁ সেই জন্য যুদ্ধতে সবসময় একটা ঝটকা দিতে হবে। আর হ্যাঁ এরা হচ্ছে গিয়ে একটা কি বলবো আর কি, তার উদাহরণটা কি দেবো, যে তোমার পাশে একটা বাজে প্রতিবেশী, হ্যাঁ তাকে আমি কি করতে পারি? আমি তো হ্যাঁ প্রতিবেশীকে ছুঁড়ে ফেলতে পারবো না, হ্যাঁ প্রতিবেশী তো হ্যাঁ থাকবে সারা জীবন। হ্যাঁ সেই জন্য প্রতিবেশীকে আমাকে সেইভাবে ভয় দেখিয়েই রাখতে হবে, হ্যাঁ হ্যাঁ ভয়টা ওদের মধ্যে থাকা উচিত। হুম এবারে হচ্ছে গিয়ে এই পাকিস্তানে এই কিছুদিন আগে আমাদের একটা অপারেশন হয়েছিল, হ্যাঁ অপারেশন এক্সারসাইজ হয়েছিল, হ্যাঁ ত্রিশূল। ত্রিশূল। ত্রিশূলটা বন্ধ হওয়ার পরে দেখলাম এয়ারফোর্স আবার এক্সারসাইজ করছে, এখন হ্যাঁ অনগোয়িং হ্যাঁ রানিং এক্সারসাইজ চলছে। আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স। এখন হ্যাঁ ইন্ডিয়ান এয়ারফোর্স করছে হ্যাঁ হ্যাঁ ওই রাজস্থান এবং হ্যাঁ কচ্ছ, গুজরাট এই হ্যাঁ এরিয়াটা নিয়ে। হ্যাঁ পাক বর্ডারের ওই এলাকাটা তার নিয়ে। মানে হ্যাঁ ভারত একটা কোনো দিক থেকে কিন্তু তৈরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ তার কারণ হচ্ছে এটাই, যে এই বাংলাদেশ হ্যাঁ এই যখন থেকে পাকিস্তানের সাথে ওদের শুরু হলো, আর প্লেন বিমান যাওয়া যোগাযোগ। আসা, হ্যাঁ তখনই ওখান থেকে এদের অনেক জায়েজ হ্যাঁ লস্কর, হুম এদের হুম মানুষ ঢুকেছে, জঙ্গি ভারতের নেতাগুলো, তাবড় তাবড় জঙ্গিরা নেতাগুলো। ঢুকেছে। হ্যাঁ এই এখন এরা বাংলাদেশে যেহেতু কাশ্মীরের হ্যাঁ ওপাশ থেকে বা অন্য দিক থেকে কিছু করতে করতে পারছে পারছে না, না, এটা এদের ইজি রুট প্ল্যানিং হয়ে গেছে। হচ্ছে বাংলাদেশ থেকে হ্যাঁ ঢুকবে, আর বাংলাদেশ থেকে ঢুকলে কি হবে, বাংলাদেশের প্রচুর লোক পেয়ে যাবে, হ্যাঁ আবার আমাদের ভারতের লোকও চলে যাবে, হ্যাঁ হ্যাঁ যেটাকে বলা হয় পুরো রেডিকালাইজ, হ্যাঁ ঠিক আছে। এই যে জিনিসটা এরা করতে যাচ্ছে, হ্যাঁ ভারত সেই খবর পাচ্ছে, হ্যাঁ ভারত সেই খবর পাচ্ছে বলেই পাকিস্তানকে সায়স্তা করার জন্য উঠে পড়ে লেগে আছে। হ্যাঁ হ্যাঁ তার মধ্যে পাকিস্তানের এই সময় যে অবস্থা হয়ে আছে, হ্যাঁ ওদিক থেকে বালুচ ওকে হ্যাঁ অবস্থা খারাপ করে রেখেছে, হুম এদিক থেকে আবার আফগানিস্তান। হ্যাঁ আর বালুচটা হচ্ছে গিয়ে পাকিস্তানের ম্যাক্সিমাম পোর্শনটা, ম্যাক্সিমাম পোর্শন। মানে প্রায় 44-46%। 46%। এবং তার মধ্যে বালুচের যে জায়গাটা আছে, হ্যাঁ তার মধ্যে একটা জায়গা আছে লম্বা হয়ে ল্যাজ হয়ে ইরান ঢুকে গেছে, ইরান ঢুকে গেছে। আরেকটা পেছন দিকে ল্যাজ হয়ে আফগানিস্তান ঢুকে হ্যাঁ ঢুকে গেছে, গেছে। তারপরে চলে মানে আসছে পজিশনটা পাখতুন। দারুণ একদম। হ্যাঁ, তারপরে চলে হ্যাঁ আসছে পাখতুন, তারপরে পিওকে, হ্যাঁ এগুলো, তারপরে ওদিকে সাকসগাম। হ্যাঁ এইরকম ভাবে যখন ওই চায়না বালুচের উপরে হ্যাঁ যেসব ফ্যাক্টরি বানিয়েছিল সব হ্যাঁ গেছে, হ্যাঁ আর কিছু নেই এখন, ঠিক হ্যাঁ আছে। আর বালুচ এখন আর থামছে না, হ্যাঁ বালুচ এখন মানে এর পিছনে পড়ে গেছে, কার পিছনে, আমাদের পাকিস্তানের পেছনে পাকিস্তানের পুরোপুরি। পিছনে। অত্যাধুনিক অস্ত্র শস্ত্র পাচ্ছে, একদম। ট্রেনিং এবং পাচ্ছে এবং পাকিস্তান এটাকে বলে যাচ্ছে যে ভারত হ্যাঁ এগুলো করছে, হ্যাঁ ভারত হ্যাঁ এগুলো করিয়ে যাচ্ছে। হ্যাঁ ভারতে জিওপলিটিক্সে যদি করায় তো করাতেও পারে, হ্যাঁ হলে হতেও পারে। হ্যাঁ এখন সেই ব্যাপারগুলো না তো আমরা এত ডেপথে জানি, হ্যাঁ না আমরা এখন মানে হ্যাঁ ওই জায়গায় ওরকম জায়গায় হ্যাঁ চাকরি হ্যাঁ করি। হ্যাঁ তো আমাদের যে কোনো দেশেরই নিজের একটা পলিসি হ্যাঁ থাকে, হ্যাঁ সেরকম ভাবে দেশ নিজেকে শক্তিশালী রাখতে হলে হুম শক্তিশালী রাখবেই। হ্যাঁ তবে পাকিস্তান যেরকম ভাবে এখন সাধারণ মানুষকে ভড়কাবার চেষ্টা করছে এবং হ্যাঁ বলছে হ্যাঁ যে গাজওয়াই হিন্দ, বা হ্যাঁ আমাদের এখন লড়তে হবে, হ্যাঁ এবং ধর্মের আওয়াজ দিচ্ছে ওদের সেনাবাহিনীর মধ্যে এবং সাধারণ মানুষকে, হ্যাঁ হ্যাঁ তার মানে ও চাইছে যে ভারতকে
কি করে পরাস্ত করা যায় বা হ্যাঁ, ভারতের কিভাবে ক্ষতি করা যায় হ্যাঁ সেই জিনিসটার মধ্যে লেগে আছে। তো সেই জন্য ভারত যে কোনো সময় পাকিস্তানের পার্সেন্ট এবং তার মধ্যে বালুচের যে জায়গাটা আছে হ্যাঁ তার মধ্যে একটা জায়গা আছে লম্বা হয়ে ল্যাজ হয়ে ইরান ঢুকে গেছে, ইরান ঢুকে গেছে, আরেকটা পেছন দিকে ল্যাজ হয়ে আফগানিস্তান ঢুকে ঢুকে গেছে, গেছে। তারপরে চলে মানে আসছে পজিশনটা পাখতুন। দারুণ একদম। হ্যাঁ, তারপরে চলে হ্যাঁ। আসছে পাখতুন, তারপরে পিওকে, হ্যাঁ এগুলো, তারপরে ওদিকে সাকসগাম। হ্যাঁ এইরকম ভাবে যখন ওই চায়না বালুচের উপরে হ্যাঁ যেসব ফ্যাক্টরি বানিয়েছিল সব হ্যাঁ গেছে, হ্যাঁ আর কিছু নেই এখন, ঠিক হ্যাঁ আছে। আর বালুচ এখন আর থামছে না, হ্যাঁ বালুচ এখন মানে এর পিছনে পড়ে গেছে। কার পিছনে? আমাদের পাকিস্তানের পেছনে, পাকিস্তানের পিছনে। অত্যাধুনিক অস্ত্র পাচ্ছে, একদম, ট্রেনিং এবং পাচ্ছে এবং পাকিস্তান এটাকে বলে যাচ্ছে যে ভারত এগুলো করছে, হ্যাঁ, ভারত হ্যাঁ, এগুলো করিয়ে যাচ্ছে। হ্যাঁ ভারতে জিওপলিটিক্সে যদি করায় তো করাতেও পারে, হ্যাঁ হলে হতেও পারে। হ্যাঁ এখন সেই ব্যাপারগুলো না তো আমরা এত ডেপথে জানি, হ্যাঁ না আমরা এখন মানে হ্যাঁ ওই জায়গায় ওরকম জায়গায় হ্যাঁ চাকরি হ্যাঁ করি। হ্যাঁ তো আমাদের যে কোনো দেশেরই নিজের একটা পলিসি থাকে, হ্যাঁ সেরকম ভাবে দেশ নিজেকে শক্তিশালী রাখতে হলে হুম, শক্তিশালী রাখবেই। হ্যাঁ তবে পাকিস্তান যেরকম ভাবে এখন সাধারণ মানুষকে ভড়কাবার চেষ্টা করছে এবং বলছে হ্যাঁ যে গাজওয়াই হিন্দ বা হ্যাঁ আমাদের এখন লড়তে হবে, হ্যাঁ এবং ধর্মের আওয়াজ দিচ্ছে ওদের সেনাবাহিনীর মধ্যে এবং সাধারণ মানুষকে। হ্যাঁ হ্যাঁ তার মানে ও চাইছে যে ভারতকে কি করে পরাস্ত করা যায় বা হ্যাঁ, ভারতের কিভাবে ক্ষতি করা যায় হ্যাঁ সেই জিনিসটার মধ্যে লেগে আছে। তো সেই জন্য ভারত যে কোনো সময় পাকিস্তানের উপরে কিন্তু অ্যাটাক করবে, ক্যাটাক করতে পারে। একদম। কারণ এই যে জঙ্গি ক্যাম্পগুলো তো আবার আবার তৈরি হয়ে যাচ্ছে, আবার তৈরি হচ্ছে, হ্যাঁ সেখানে তৈরি হচ্ছে। যতগুলো আর ধ্বংস করেছিল সবচেয়ে সব বড় তৈরি জিনিস, হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা বাংলাদেশ, আর বাংলাদেশে একটা ট্রিটি করেছে দেখেছেন? হ্যাঁ বাংলাদেশ আমেরিকার সাথে এই এখন কয়েক সপ্তাহের মধ্যে হয়তো আচ্ছা এ চলে যাবে। এই যদি হ্যাঁ তারেক রহমান চলে আসে, হ্যাঁ এবার তারেক রহমান এটা বুঝতে পারছে যে আমি যদি শাসনে আসি, আসার পরে আমাকে যদি বাংলাদেশকে দাঁড় করাতে হয়, হ্যাঁ বাংলাদেশকে ভালো করতে হয়, হ্যাঁ আমি একটা সুশাসক যদি হতে পারি, হ্যাঁ তাহলে কিন্তু আমাকে ভারতের সাথে সম্পর্ক রিলেশন রাখতে ভালো হবে। রাখতেই হবে। হ্যাঁ আর সেই জন্যই এ কি করলো, তার আগেই যেহেতু এই ডিপ স্টেটের সাথে আগে থেকেই আছে কে, হ্যাঁ হ্যাঁ ইউনুস। ইউনুস, এবার ইউনুস যখন ডিপ স্টেটের সাথে আছে, হ্যাঁ প্রথম কিন্তু ডোনাল্ড ট্রাম্প ওকে পছন্দ করতো না, হ্যাঁ হ্যাঁ কিন্তু পরে দেখলো যে ডোনাল্ড ট্রাম্প যে ঠিক আছে আমাকে তো ব্যবহার করতেই হ্যাঁ হবে, একে দিয়ে কাজ করাতে হ্যাঁ, হবে। তখন এ দেখলো ঠিক আছে আমি আমার হ্যাঁ, বাবা হ্যাঁ, পেয়ে গেছি একটা, হ্যাঁ হ্যাঁ তাহলে বাবার কাছে যাই। হ্যাঁ এবার বাবার সাথে কিন্তু একটা এগ্রিমেন্ট করলো, হ্যাঁ দেখলেন, নন ডিসক্লোজ এগ্রিমেন্ট। ওটা আচ্ছা ডিসক্লোজ মানে কেউ জানলো না, আচ্ছা কি করলো এটা কেউ জানে না। আচ্ছা এবার সেটা যেটা মনে হচ্ছে এরা এখন চায়নার কাছে দৌড়চ্ছিল হ্যাঁ হ্যাঁ অস্ত্র শস্ত্র কিনবে বলে। হুম হুম আমেরিকা ধমক দিল, হ্যাঁ তোমার অস্ত্র, সত্যিকারের ওর অস্ত্রের দরকার কি আছে? ও হ্যাঁ তো এক পাশে মায়ানমার, একদিকে ভারত, হ্যাঁ ওকে কে অ্যাটাক করতে যাচ্ছে? Attack অ্যাটাক করতে করলে যাচ্ছে। ভারত, তার মানে তুমি ভারতের সাথে যুদ্ধ করবে। হ্যাঁ তো এখন ওকে ভড়কানোর কাজটা যেটা আছে, এই চায়নার কাছ থেকে সরে যেতে বললো। হ্যাঁ এখন ওকে আমেরিকা ধরে নিয়েছে, হ্যাঁ। আমেরিকা বললো চলো আমার পোষ্যপুত্র একে রাখি। হ্যাঁ এখন হ্যাঁ এখন আমেরিকা যতটুকু এরা কামাবে, ও এখন আমেরিকা ওকে বলবে আমার সাবমেরিন নাও। হ্যাঁ এ হ্যাঁ বলছিল না আমি সাবমেরিনটা হ্যাঁ, কিনবো, এখন আমেরিকা একে অস্ত্র ঠেলে দেবে। যেটা চীন থেকে কিনছিল সেটা এখন আমেরিকা থেকে। এখন পুরো আমেরিকা থেকে একে আমেরিকা থেকে, অস্ত্র হ্যাঁ, ঠেলবে। হ্যাঁ। এবং আমেরিকা এখন নিজে এই যে এগ্রিমেন্টটা করলো, হ্যাঁ ওষুধ থেকে নিয়ে শুরু করে যা হ্যাঁ। পারবে তাই দেবে। এবং হ্যাঁ, সবচেয়ে হ্যাঁ। বড় জিনিস, আমরা যখন বিদেশ থেকে কোনো জিনিস আনি, হ্যাঁ আমরা কিন্তু তার R&D করি, হ্যাঁ বা আমরা জানতে চাই এতে কোন জিনিসটা কত আছে। হ্যাঁ হ্যাঁ একটা কোকো কোলাও আমার এখানে হচ্ছে হুম। বিদেশের, যদি তাহলে হ্যাঁ। আমরা জানতে পারি এতে কতটা সুগার আছে, কতটা কোকো আছে, কতটা অন্য ইনগ্রেডিয়েন্টস হ্যাঁ, আছে, হ্যাঁ, তাই নয় কি? হ্যাঁ, 100 একটা আমার চিজ আছে হ্যাঁ। বা কোনো কিছুতে, একে কিন্তু তা করতে দেবে না। আচ্ছা যা দেবো তাই তোমাকে তাই নিতে তোমাকে হবে, নিতে হবে। ঠিক আছে। এখন আমেরিকা এখানে বেশ কিছু ওকে গাড়ি পাঠাচ্ছে, হ্যাঁ। গাড়ি বিক্রি করছে আর কি। হুম, হুম। সেই গাড়িতে কত সিসি কি কিচ্ছু হ্যাঁ, না, আচ্ছা। তেল ভরো চালাও। তেল ভরো তো চালাও। মোটামুটি এখন বাংলাদেশকে পুরো আমেরিকা পুরো সেই কবজা করে জায়গাটা- হাতের মুঠো পুতুল হ্যাঁ, করে দেবে। আরেকটা দেখেছেন বাংলাদেশ, আমেরিকা এখন ভারতকে খুশি করার জন্য হ্যাঁ একটা ম্যাপ জারি করেছে। হ্যাঁ 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 সেই ম্যাপটাতে আকসাই চীনকেও আমাদের দেখিয়ে দিয়েছে, হ্যাঁ। অকুপাইড কাশ্মীরকেও হ্যাঁ। আমাকে দেখিয়ে দিয়েছে। আবার কিন্তু স্যার ওদের তো বিশ্বাস না, পরে আবার পরবর্তীকালে একটা ম্যাপ জারি করে উল্টো এটা দেখাবে। কিছুই না, হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে গিয়ে পাকিস্তানকে একটু চাগিয়ে রাখছে যে হ্যাঁ, দেখ হ্যাঁ। আমি এরকম করে দেবো। করে দেবো। আবার ওই পাকিস্তানকেই বলবে তোরা যা বোম মার, হ্যাঁ, 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 তোরা ওদের গুলি বলতে কর, তোরা কিছু সবসময় ঝামেলা কর, দুমুখো নীতি দিয়ে চলা। ও তো আমেরিকা, চলবেই। হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ। আমেরিকা আমাদের সাথে যে ট্রেড ডিল গুলো নিয়ে যে ঝামেলা করছিল, হ্যাঁ, বা হ্যাঁ।
ওর প্রেস্টিজে লেগে গেছিল, যখন প্রধানমন্ত্রী ওর কয়েকবার ফোন তোলেনি। তারপরে এখন পর্যন্ত বোধহয় 50-60 বার এটাই বলে দিয়েছে যে যুদ্ধ আমি থামিয়েছি, তার কোনো জবাব ভারত দিচ্ছে না। ভারত বলছে আরে পাগল ছাগল লোক, কি কথা বলবো, তারপরে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র, সেখানে আমার উপর এফেক্ট পড়ে যাবে, তারপরে বলবে এদের প্রধানমন্ত্রী তো এই বলে দিয়েছে, সেই জন্য কথা না বলাই ভালো। এবং তার মধ্যে ট্যারিফের উপর ট্যারিফ। ভারত রাশিয়া থেকে ভালো মতো তেল নিচ্ছে, এ ব্যাপারে কোনো ডাউট নেই, ঠিক আছে। আর ও কি বললো, তেল নিচ্ছে, আমি তেল বন্ধ করিয়ে দিয়েছি, ঠিক আছে। আর আমাদের পলিটিক্যাল অন্যান্য অপোজিশন পলিটিক্যাল লিডার যারা আছে তারা খুব খুশি, এই তেল বন্ধ করিয়ে দিয়েছে, তেল যেরকম আসা সেরকমই আসছে, ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক, হয়তো বলেছে যে আমি কম করে দিলাম, এখন তোমার থেকেও কিছু নেব, ওর থেকেও কিছু নেবে। আর এই যে এখন যে আমাদের কৃষি এটা হলো, ঠিক আছে, এগ্রিকালচার, আসলে ওরা যেসব বীজ বেগম বা অন্যান্য জিনিসগুলো দিতে চাইছিল সেটা ভারত নিতে চাইছিল না। এটা ছাড়া ওদের দুগ্ধ মানে মিল্ক প্রোডাক্টটা নিতে চাইছিল না। মিল্ক প্রোডাক্টটা নিতে চাইছিল না এই জন্য যে আমাদের কান্ট্রি বলছিল যে ওদের মিল্ক প্রোডাক্টটা হচ্ছে গিয়ে ননভেজ, দুধ ননভেজ হয় কি করে, দুধ ননভেজ এই জন্য যে ওদের গরুকে ওরা যে জিনিসগুলো খাওয়ায়, ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে যেসব জন্তু জানোয়ার কাটা হয় ওখানে মাংসের জন্য, তার রক্ত নাড়িভুড়ি সেগুলো খাইয়ে দেয়, ঠিক আছে। হাইজিনিক ওয়েতে ওটা একটা খাবার তৈরি করে নেয়, ঠিক আছে, ওটা দিয়ে খাবারটা তৈরি হয়। তো আমাদের দেশে সেই জন্য মানে মিল্ক প্রোডাক্ট কিছু নেবে না, নিচ্ছে না। এই এখন যে এগ্রিমেন্ট হয়েছে তাতেও এটা ক্লিয়ার। তার জন্য প্রথম থেকেই মানে ট্রাম্পের একটা রাগ হচ্ছিল। তো এই কৃষি প্রোডাক্টে ও পুরোপুরি ঢুকতে চাইছিল, কৃষি প্রোডাক্টে পুরোপুরি ঢুকলো না। এটা ছাড়া ওদের একটা লস হচ্ছিল, এই যে ট্যারিফ যখন লাগিয়েছিল ওই রাশিয়ার সাথে তেলের জন্য, তাতে আমাদের জিনিস যখন ওখানে যাচ্ছিল তো দাম বেশি হচ্ছিল। লোকে বলছিল আমি আগে এই জিনিসটা, ইন্ডিয়ার জিনিসটা এত টাকায় কিনছিলাম, এখন এত টাকায় কিনছি, তোমার জন্য এটা হয়েছে, তোমার জন্যই হয়েছে। লাস্টে সেই জন্যই ও টার্ন করলো, ওই যে বেঁকে এলো, সেই জন্যই ব্যাপারটা এইখানটায়। তাহলে স্যার আজকে আমরা অনেক কিছু বিষয় জানলাম জিওপলিটিক্স নিয়ে, এবং জিওপলিটিক্স নিয়ে পরবর্তী দিনে আবার অন্য কিছু বিষয়, আরও কিছু ইন্টারন্যাশনাল আরও কিছু বিষয় নিয়ে পরের দিন আমরা আসছি, আমরা সুচিন্তিত মতামত দিতে। অনেক ধন্যবাদ হাওড়ার হালচালের পক্ষ থেকে।